স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ, পৃথিবীর বুকে বিস্ময় আমার ছোট্ট বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, তাদের পাশাপাশি অগ্রযাত্রায় সবচেয়ে বলিষ্ঠ অবদান এদেশের সাধারণ মানুষের, আমজনতার। আর তাই গণমানুষের কথা বলতে আমাদের আয়োজন আমজনতা। দর্শক, যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। হ্যাঁ, আমাদের দায়বদ্ধতা আছে এদেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। তাদের সামনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই আমাদের প্রধান কাজ। কোনো দল কিংবা রাজনীতিবিদকে আঘাত করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য নিজেদের ভুলগুলো নিজেরা মিলে খুঁজে বের করা, এগিয়ে যাবার লক্ষ্যে বলবো আগামী সুন্দর বাংলাদেশ নিয়ে আমাদের সবার ভাবনার কথা। আর পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকুল। দর্শক, আমজনতার আজকের বিষয় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী। শুরুতেই একটি ফোনে কথোপকথন শোনাতে চাই আপনাদের। কিছুক্ষণ আগে আমার সঙ্গে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার মুকুল, তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যে ফোন আলাপ ভাইরাল হয়েছে এবং সেটা নিয়ে নেটিজেনদের মধ্যে যে প্রতিক্রিয়া, তার জবাব তিনি দিয়েছেন। আমার সঙ্গে তার সরাসরি কথা হয়েছে, আমি সেটি একটু শুনে আসতে চাই বা আপনাদের শোনাতে চাই। আপনার একটা ফোন আলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং নেটিজেনরা এটা নিয়ে বেশ সমালোচনা করছে। এই ফোন আলাপে যে কথোপকথন বা যেভাবে আপনি কথা বলেছেন, সেটা কি আপনারই কণ্ঠ? আপনি এভাবে কথা বলেন? জি না, এটা কখনোই আমার দ্বারা সম্ভব না। এটা একটা ষড়যন্ত্র, এবং গরুর হাট নিয়ে একটা ষড়যন্ত্র, এটা একটা ষড়যন্ত্র, আরো ষড়যন্ত্র হবে। কাদের ষড়যন্ত্র বলে মনে করছেন আপনি? যারা আমার কাছে অনৈতিক দাবি এতদিন করে আসছে। আপনারা তো জানেন এখানে কারা, সবাই জানে যে এখানে এই প্রতিষ্ঠান এত ভালো একটা প্রতিষ্ঠান, এত স্বনামধন্য প্রতিষ্ঠান, এত ভালো স্টুডেন্ট এখানে, কিন্তু এর বাইরে একটা বাজে অংশ আছে, যে অংশটার কাছে জিম নেই প্রতিষ্ঠান। তার মানে কি আপনি বলছেন যারা ষড়যন্ত্র করছে তারা অভিভাবক, যে কিছু সংগঠন আছে অভিভাবকদের, তারা হতে পারে? আচ্ছা, আপনি জানি না, হতে পারে। কারণ আমাকে তারা হুমকি দিয়ে আসছিল যে আমি যদি তাদের সাথে না থাকি, আমি যদি তাদের এই ভর্তি বাণিজ্য আমি সায় না দিই। তারা লিখিত চিঠি দিয়েছে আমাকে, একটা শুধু লিখিত চিঠি দিয়েছে 2 গ্রুপ থেকে 2টা, এটা সিম্পল একটা কাগজ। এর বাইরে কত অসংখ্যবার আমাকে তারা হুমকি দিয়েছে, কত অসংখ্যবার তারা আমার রুমে অ্যাটাক করেছে, আমার বাসায় অ্যাটাক করেছে, আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে, আমাকে মানে কোপানোর হুমকি দিয়েছে। তারপরে বলছে থাপ্পড় দিলেই হয়ে যাবে, কোপানোর দরকার নেই। আপা, যে কথাগুলো, যে ফোন আলাপ, যে কণ্ঠ এবং যে কি বলবো কিছু ভাষা আপনি ব্যবহার করেছেন, সেটা তো আপনারই কণ্ঠ। হতে পারে, এরকম মনে হতে পারে। আমার সাথে ফোনে তারা কথা বলে, হয়তো বা এই যে ভর্তি টর্তি নিয়ে অনেক সময় চায়, অনেক সময় বাজে বাজে কথা বলে, এডিট করেছে। আপা, এগুলি বিশ্বাস করবেন না, এগুলি ষড়যন্ত্র, কারণ তারা সাকসেসফুল হচ্ছে না। আরেকটা বিষয়, এডিটও যদি করে, এই কথাটা কিন্তু আনকাটি ছিল। আপনি বলেছেন, সেখানে শোনা যাচ্ছে যে আমি নিজেই কিন্তু শক্তিশালী, দলটা আমি প্রেসিডেন্ট ছিলাম, দলটার আমি প্রেসিডেন্ট ছিলাম, মনে রাখেন এই দলটা এখন সরকারে, যতদিন এই দলটা আছে ততদিন আমার পাওয়ার আছে। এটা কখনোই না, আমি একজন সরকারি কর্মকর্তা, এটা আমি কখনোই বলতে পারি না। অতীতে কোনোদিন বলি নাই, আমি কোনোদিন কোথাও ক্ষমতা দেখাইনি। আপনি একজন সাংবাদিক, প্লিজ, আপনি একজন মহিলা, আপনি আমার পাশে থাকবেন। আপনি ইডেন কলেজে যান, 10 বছর চাকরি করছি, টু শব্দ করি নাই কোনোদিন। আওয়ামী লীগ তো 12 বছর ধরে, টু শব্দ আমি করি নাই কখনো যে আমি এই দলের, আমাকে এটা দাও ওইটা দাও। আমার মুখে কোনোদিন কোনো বাজে শব্দ উচ্চারণ হয় নাই। ওরা জানে যে আমি এক সময় ছাত্র অবস্থায় রাজনীতি করেছি, এটা তো আমি করতেই পারি, সেটা অতীত। এটা কখনো আমার স্টুডেন্ট লাইফেও আপনি খোঁজ নেন ভাই, সবাই তো আছে, এখনো বেঁচে আছে যারা আমাদের রাজনৈতিক সহযোদ্ধা, জিজ্ঞাসা করেন তো আমি এই টাইপের ছিলাম কিনা। আমরা কখনো এই টাইপের ছিলাম না। আমাদের একটা ক্লিন ইমেজ আছে, রোকেয়া হলের ছাত্রলীগের মেয়েদের একটা ভদ্র ইমেজ আছে, সবাই জানে যে এরা অনেক ভদ্র। ওরা আমাকে দমানোর জন্য, আমার কোনো দিক দিয়ে যখন আমার বিরুদ্ধে আর্থিক, অনৈতিক কোনো কিছুই যখন ভর্তি বাণিজ্য আমাকে দেখাতে পারছে না, তখন ওরা আমার রাজনৈতিক লাইফ ধরে টান দিয়েছে। কিন্তু আমি তো কখনো ক্ষমতা দেখাইনি, আমি তো কোনো বাণিজ্য করি না। আমি তো এই সরকার আছে এতদিনে কোনোদিন তো মিনিস্ট্রিতে যাই না। কেউ বলতে পারবে না যে আমি শিক্ষা মন্ত্রণালয় বা কোনো মন্ত্রণালয় বা ডিজি অফিসে কোথাও গিয়ে এটা কোনো বাণিজ্য করেছি, সুবিধা নিয়েছি। এই রাজনীতি ছেড়ে দিয়েছি, সরকারি চাকরি করি। আমি পরিচয়ও দেই না, কারণ আমি সরকারি চাকরিজীবী, আমার তো এই পরিচয় দেওয়ার সুযোগ নাই। আপনার এই যে ব্যক্তিগত কথোপকথন, আপনি এডিটি বলেন যাই বলেন, কণ্ঠটা তো আপনার ব্যক্তিগত কথোপকথন যে ফাঁস হয়েছে, সেটা নিয়ে কি আপনি আইনি কোনো ব্যবস্থা নেবেন? আমি এখনো সিদ্ধান্ত নিইনি, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নিব। জি, এবং
সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমালোচনা হচ্ছে যে এত বড় একটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ কিভাবে এই ভাষায় কথা বলেন, তাদের উদ্দেশ্যে কিছু আপনি বলবেন? আমার যত সাবেক এবং বর্তমান ছাত্রী আছে, আমার যত অভিভাবক আছেন, আমার যত শিক্ষক আছেন, আমার যত কর্মচারী আছেন এবং আমার দেশবাসী যারা আমাকে চিনেন এবং আমাকে সম্মান করেন, সবার উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা দুঃখ পাবেন না। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা জয়ী হব। শুভ শক্তির বিরুদ্ধে অশুভ শক্তি কখনোই জয়ী হয় না। আমরা অবশ্যই একদিন এই পবিত্র অঙ্গনকে আরো পবিত্র করব। আমরা শুনলাম কথোপকথনটি। আমাদের সঙ্গে আব্দুল মজিদ সুজন আছেন, সাধারণ সম্পাদক ফিকরুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ফোরাম। আব্দুল মজিদ সুজন, আপনি শুনলেন অধ্যক্ষর কামরুন নাহার মুকুলের সঙ্গে আমার কথোপকথনটি। তিনি খানিকটা ইঙ্গিত দিলেন তিনি অভিভাবক ফোরামের ষড়যন্ত্রের শিকার। কী ধরনের ষড়যন্ত্র আপনারা তার বিরুদ্ধে করছেন? প্রথম শ্রেণীতে প্রায় 150 সিট খালি আছে, মূলত সেগুলোতে অবৈধ ভর্তি বাণিজ্য করতে অভিভাবক ও প্রতিনিধিদের পক্ষ থেকে তাকে এক ধরনের চাপ দেওয়া হচ্ছে এবং সেই চাপের কারণেই তিনি আসলে কখনো কখনো কি বলবো, মেজাজ ঠিক রাখতে পারেন না, এই ধরনের কথা বলে ফেলেন। এই রকম একটি কথা গণমাধ্যমে এসেছে, তার সাথে আমি আজকে কথা বলেও এই ধরনের ইঙ্গিত পেলাম। ঘটনা সত্য কিনা আব্দুল মজিদ সুজন? আব্দুল মজিদ সুজন, আপনি যদি আমার প্রশ্নটি শুনতে পান। সরি, আমি কথা বুঝতে পারতেছি না, আমার বারবার ফোন আসতেছে, আমি কিন্তু কানেক্টিং হতে পারছি না। আচ্ছা, আমি প্রশ্নটি আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমি প্রশ্নটি আবারও বলছি, আপনি যদি কথোপকথনটি শুনে থাকেন, অধ্যাপক কামরুন নাহার বলেছেন তিনি ষড়যন্ত্রের শিকার এবং ইঙ্গিতটা তিনি অভিভাবক ফোরামের দিকেই করেছেন যে তিনি অভিভাবক ফোরামের ষড়যন্ত্রের শিকার। প্রথম শ্রেণীতে 150 সিট খালি আছে, সেগুলোতে অবৈধ ভর্তি বাণিজ্য করতে অভিভাবক ও প্রতিনিধিদের পক্ষ থেকে তাকে চাপ দেওয়া হচ্ছে, এই ধরনের কথাও উঠে এসেছে। এসব ঘটনা সত্যি কিনা? আমার এখানে আচ্ছা যাক, আমি যতটুকু শুনছি, আমি জানি না কতটুকু, ওই যে আমার এখানে ফোন আসতেছে বারবার, অনেক অভিভাবকরা আমাকে ফোন দিচ্ছে মনে থেকে, যার কারণে আমি কিন্তু এটা বুঝতেছি না প্রশ্নটা। আমি যা বলতেছিলাম প্রথমেই, যে আপনার এখানে যে অধ্যক্ষ মহোদয় যে কথাটা বললেন, আসলে উনি মিথ্যা বলেছেন। ওনার কণ্ঠটা একদম 100% ওনার নিজের। আপনি কি এখন আমাকে শুনতে পাচ্ছেন? উনি বলেননি যে কণ্ঠ ওনার নয়, সেটা তিনি আসলে স্বীকারও করেননি, অস্বীকারও করেননি। আমি আপনাকে যে প্রশ্নটি করেছি, তিনি অধ্যক্ষ কামরুন নাহার অভিযোগ করেছেন যে তিনি ষড়যন্ত্রের শিকার এবং এই ষড়যন্ত্র অভিভাবক ফোরাম থেকেই করা হচ্ছে। ঘটনা সত্য কিনা? আমি যতটুকু বলবো, যা কিছু উনি এখানে অভিভাবক ফোরামের বিরুদ্ধে উনি বলতেছে ষড়যন্ত্র, আসলে কোনোটা সত্য না। কারণ অভিভাবক ফোরাম যারা এখানে ভর্তি বাণিজ্য সহ যেহেতু অনীতি কাজ করে, তাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে অভিভাবক ফোরাম। এবং অভিভাবক ফোরাম 2014 সাল থেকে বিভিন্ন ভর্তি বাণিজ্য সহ তাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এবং শিক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন জায়গার ভিতরে এতদিন আপনার বিভিন্ন চিঠি সহ এবং তদন্ত করে তা দুর্নীতিবাজদেরকে শাস্তির মোকাবেলা করেছে, শাস্তি হয়েছে অনেকের। তা আমি বলবো, অধ্যক্ষ মহোদয় যেটা অভিভাবক ফোরামকে দায়ী করছে, আসলে তার সঠিক না। আসলে আমি কথাটা শুনলে ভালো ছিল, আমি কষ্ট আমি বুঝতে পারতেছি না। আপনি বরঞ্চ আপনার সংযুক্তি একটু ঠিক করবার চেষ্টা করেন, তার মধ্যে আমি একটু কথা বলে আসি। আমাদের সঙ্গে আছেন প্রফেসর মোহাম্মদ শাহিদুল কবির চৌধুরী, পরিচালক কলেজ ও প্রশাসন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। তার কাছ থেকে আমি জানতে চাই, এই যে অধ্যক্ষ আর অভিভাবকের এ ধরনের পাল্টাপাল্টি মন্তব্য শিক্ষার্থীদের উপর প্রভাব যে ফেলে, এ বিষয়ে তো আসলে কোনো সন্দেহ নাই, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে এ ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু নতুন নয়। এসব পরিস্থিতি থেকে কি মুক্তির কোনো উপায় নেই? ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমরা চাই যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে, বিশেষ করে ফিকরুন্নিসা নূন স্কুল আমাদের দেশের শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান। সুতরাং এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জায়গায় কাজ করছে এবং সফলতার সাথে কাজ করছে। আমরা চাই যে পরিস্থিতির উদ্ভব হোক না কেন, সেটা দ্রুতই
এটা নিষ্পত্তি হবে এবং এই প্রতিষ্ঠানটি স্বাভাবিকভাবে তার কার্যক্রম চালিয়ে যাবে। জি, নিশ্চয়ই। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, শিক্ষাবিদ। তার কাছে আমার প্রশ্ন থাকবে অনেকটা একই ধরনের প্রশ্ন। শিক্ষক আর অভিভাবককে এমন দ্বন্দ্বে কার আসলে লাভ বা কার ক্ষতি? অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, আপনি আনমিউট হন, আপনাকে শুনতে পাচ্ছেন আমি। জি 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 সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমি এই বিষয়টি দুর্ভাগ্যজনকভাবে জেনেছি। যে শব্দ ব্যবহার করা হয়েছে, যে আচরণ করা হয়েছে সেটা অবশ্যই অনভিপ্রেত। আমি জানি না যে এটা কোনোভাবে ম্যানিপুলেটেড হয়েছে কিনা। তবে আমাদের শিক্ষাঙ্গনে বিশেষ করে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কে নানা সময়েই নেতিবাচক খবর বের হয়েছে। অত্যন্ত স্বনামধন্য প্রতিষ্ঠান, এটাকে আমরা স্বনামধন্য প্রতিষ্ঠানের মতো আচরণ করতে দেখছি না। এটা শুধু ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের জন্যই প্রযোজ্য নয়, সারা দেশের শিক্ষাঙ্গনেও আমরা এর প্রতিফলন দেখতে পাই। এই বৃত্ত থেকে আমাদের বের হয়ে আসতে হবে, কারণ বাংলাদেশের জন্য শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের একমাত্র উদ্বৃত্ত হলো মানুষ। শিক্ষা দক্ষতা যদি আমরা তাদেরকে দিতে পারি, তাহলে আমাদের যে আকাঙ্ক্ষা, স্বপ্ন, মধ্যম আয়ের দেশ হব কিংবা উন্নত দেশ হব, সেটা তখন আমাদের পক্ষে সম্ভব হবে। সুতরাং শিক্ষাকে অনেক অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত, যেটা এখনো ওই পরিমাণ গুরুত্ব পাচ্ছে না। জি, ধন্যবাদ স্যার। আমি আবারও আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে ফজলে হোসেন বাদশা এমপি আছেন, সদস্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। তার কাছে আমি জানতে চাই, এই যে ভিকারুন্নেসার ঘটনা, এর আগে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ না নিয়েও এক শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পায়। সেই খবর গণমাধ্যমে কেন প্রকাশ করা হলো, সেই জন্য শিক্ষককে শাস্তির ব্যবস্থা নিতে বলল সিন্ডিকেট। ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কয়েকটি গ্রুপের খবর পাই আমরা। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য শেষ কর্মদিবসে 138 জনকে নিয়োগ দিয়েছেন। আবার ঢাকার বাইরে কিছু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তারা ঢাকায় বসে অফিস করেন, নিজ বিশ্ববিদ্যালয়ে যান না। মানে একে তো শিক্ষার্থীরা ক্লাস করতে পারছে না, তাদের বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ নাই, তারপরে শিক্ষকদের নিয়ে গণমাধ্যমে যখন এসব খবর আসে তখন তাদের মনের অবস্থাটা কি দাঁড়ায়? সেটা কি শিক্ষকরা বা অভিভাবকরা যারা শিক্ষকদের সাথে দ্বন্দ্বে জড়ান তারা ভাবেন? একজন শিক্ষাবিদ কায়কোবাদ সাহেব কিছু কথা বলেছেন এবং আমি মনে করি উনি অত্যন্ত সঠিক কথা বলেছেন। আমাদের দেশে এই করোনাকালীন সময়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু শিক্ষা ব্যবস্থা, এবং প্রথম থেকেই কিন্তু আমরা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে পারব। এখন আমাদের ভিকারুন্নেসা স্কুল একটা প্রথম শ্রেণীর স্কুল হিসেবে আমরা বিবেচনা করি। এখানে এই স্কুল নিয়ে বিতর্ক বহুবার হয়েছে, এখনো হচ্ছে। ভর্তি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, হ্যাঁ, এখন শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক ব্যাপার বলেছেন। আমি যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা অর্জন করেছি সেই বিশ্ববিদ্যালয়ের নাম আপনি উচ্চারণ করেছেন, সেটা হচ্ছে আমাদের উপাচার্য সাহেব চলে যাওয়ার আগে তিনি অসংখ্য ইয়েকে চাকরি দিয়ে গেছেন। ওটা চাকরি দিয়েছেন কিন্তু ওটা আসলে বাণিজ্য, এটা নিয়োগ বাণিজ্য, এটা আপনারা সবাই জানেন। এবং আপনি অবাক হয়ে যাবেন, এমন অনেক ব্যক্তি যারা আবেদনই করেননি চাকরির জন্য, তাদেরও চাকরি দিয়ে দিয়েছেন, কিন্তু তাদেরকে কিন্তু চাকরি দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ তারা আবেদনই করেননি, কিন্তু তাদেরকে চাকরি উনি দিয়েছেন। তাহলে আমাদের পাবলিক ইউনিভার্সিটি কটা বিতর্কিত হয়েছে আজকে খেয়াল করে দেখুন। রংপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমাদের উপাচার্যরা কি করছেন, তাদের বিরুদ্ধে যে তদন্ত হচ্ছে, তদন্ত করে তাদের অপরাধ প্রমাণিত হচ্ছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এবং বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে
কোনো কিছুই আর মানে কি যে মানদণ্ড বিচার করা হচ্ছে সেটা আমি জানি না। আমরা ছাত্র ছিলাম, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আমরা দেখেছি, আমাদের উপাচার্যদেরকে দেখেছি, এগুলো সেই নীতি নৈতিকতার বাইরে চলে গেছে। শিক্ষা ব্যবস্থা যদি নীতি নৈতিকতার বাইরে চলে যায় তাহলে কায়কোবাদ সাহেব যে কথা বলেছেন যে আমাদের যে অনেক বড় স্বপ্ন রয়েছে যে আমরা উন্নত দেশ হব, উন্নত দেশ হতে হলে আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি মেধাবী, আজকে আমাদের তরুণ, মেধাবী তরুণ, শিক্ষা ছাড়া মেধাবী মানুষ পাওয়া যাবে না। তাই আজকে আমরা পার্লামেন্টে আমরা শুনি যে আমাদের অর্থমন্ত্রী বলেন যে আমরা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আমরা পৌঁছে যাব এবং বাংলাদেশ সেটাকে টাচ করবে। কিন্তু সেটা করতে হলে পারে শিক্ষা ব্যবস্থার তো একটা মানে আন্তর্জাতিক মানের অগ্রগতি হতে হবে। সেখানে আমরা কি করছি? আসলে শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি উপেক্ষিত হয়েছে এবং শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই সময়কালে, এটা আমি স্পষ্ট করে বলতে চাই। এবং আমি মনে করি যে এই যে অটো পাস করিয়ে দিয়ে ছাত্রদেরকে একেবারে তাদের ভবিষ্যৎ ধ্বংস করে দেয়, অটো পাসের কোনো মূল্য নেই, আন্তর্জাতিক বাজারেও এই সমস্ত ছাত্রের কোনো মূল্য নেই। অটো পাস শুনলে তারা অবাক হয়ে যাবে। এখন আমি কিছুক্ষণ আগে একটা লেখা পড়ছিলাম, জার্মান থেকে আমাদের রাষ্ট্রদূত লিখেছেন ইউরোপের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। তিনি বলছেন যে বহুদিন আগে জার্মানির স্কুলগুলো খুলে দিয়েছে। হাউ ইট ইজ পসিবল? আর অনলাইনে শিক্ষা ব্যবস্থা প্রথম থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে চালু আছে। তো আমরা প্রথম দিন থেকেই অনলাইনে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা চালু করার কেন উদ্যোগ গ্রহণ করলাম না? আমরা ডিজিটাল বাংলাদেশ বলে দাবি করছি, কিন্তু সেটা করতেও যদি 3 মাস সময় লাগতো, আমাদের ছেলেরা, আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যদি বাড়িতে বসে ক্লাস অংশগ্রহণ করতে পারতেন এবং সীমিত পরিসরে ছাত্রদেরকে নিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হতো, তাহলে আজকে কোনো শিক্ষা ব্যবস্থা কখনোই থেমে থাকতো না। আমরা কিন্তু কিছুই করলাম না এবং আমি এটা খুবই দুর্ভাগ্যজনক, জাতির জন্য দুর্ভাগ্যজনক। এবং আমি বলি যে আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলো এখন করাপশনের হেডকোয়ার্টার হয়ে গেছে। এটা আমি একবারে জোর দিয়ে বলতে পারি এবং এটা প্রমাণ দিয়ে বলতে পারি। সেটা একটা প্রমাণ হলো যে আমি অ্যাডভার্টাইজমেন্ট দেব 60 পোস্ট খালি রয়েছে, আর যখন নিয়োগ দিব 160 জনকে আমি নিয়োগ দিয়ে দিলাম। কি করে পারি? এই প্রশ্ন রইল ফজলে হোসেন বাদশার। উত্তরটা যে আমি কার কাছ থেকে নিব সেটা আমি জানি না। উত্তর দেওয়ার মতো কাউকে আসলে আমি সংযুক্ত করতে পারিনি। হ্যাঁ জি, পারিনি। সেটা এক ধরনের ব্যর্থতা, কেননা যারা উত্তর দিবেন তারা কেউ আসলে সেভাবে সংযুক্ত হতে চান না বা তাদের ব্যস্ততার কারণে তারা আসলে এই ধরনের অনুষ্ঠানে আসতে পারেন না। আমি একটু আব্দুল মজিদ সুজন আবারও আপনার কাছে যেতে চাই। আপনার সঙ্গে কথা আমার বাকি ছিল, আপনি নিশ্চয়ই এখন আমাকে শুনতে পাচ্ছেন। আমি আপনাকে যে প্রশ্নটি করেছিলাম ষড়যন্ত্রের প্রশ্ন, এছাড়া আরও অভিযোগ আছে যে আপনারা প্রিন্সিপালকে হুমকি দেন, আপনাদের কথা শুনলে উনি এখানে থাকতে পারবেন, কেউ টেবিল চাপড়ে ভয় ভীতিও দেখান। এসব কি সত্যি কিনা? ওনার অডিও ক্লিপটা যখন পাস হয়েছে, ওনার যে ভাষাটা এবং উনি পিস্তল নিয়ে উনি ঘুমাচ্ছেন এবং ওনার গরুর হাট, ওনার চরিত্রটা যখন আমাদের লাখ লক্ষ মানুষ বাংলাদেশি যারা শুনলো, তারপরে থেকে হাজার অভিভাবক এবং ছাত্রীরা শুনলো, তারপরে উনি এমন আশ্রয় নিচ্ছে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র। আসলে ওনার বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করবে? উনি 7 মাস ধরে এখানে আছে, উনি সসম্মানে থাকবে, সবাই এটা প্রত্যাশা ছিল, কিন্তু উনি তা করছে না। কিন্তু সে তার যে ব্যবহারটা, শুনি এখানে আসার পর থেকে উনি কন্টিনিউ খারাপ ব্যবহার করে প্রতিটা অভিভাবকের সাথে এবং ছাত্রীদের সাথে। উনি তো একটা ছাত্রী পায় নাই, যারা অ্যাসাইনমেন্ট যায় এবং বিভিন্ন বিগত দিনে ছাত্রীরা যে কাগজপত্রের জন্য যায়, উনি কিন্তু অসম্মান করেন। আসলে ওনার বিরুদ্ধে খুব বড় ধরনের একটা অভিযোগ ছিল। পরবর্তীতে উনি ওনার এই অডিও পাস হওয়ার পরে কিন্তু এই অভিযোগগুলো করতেছেন। আব্দুল মজিদ সুজন, আপনি বলছেন যে যারাই তার কাছে যায় তিনি তাদের সঙ্গে খারাপ আচরণ করেন বা অসম্মান করেন। আবার তো এমন অভিযোগও আপনারা করেছেন প্রেস কনফারেন্স করে যে তিনি অফিসই করেন না। তাহলে আসলে কোনটা ঠিক?
আসলে উনি তো বিশেষ করে কোনো সহযোগিতা করেন। আমরা ফেস কেন করছি, উনি গরুর বাজার বসিয়েছে এখানে, গরু এবং ছাগলের বাজার। আসলে ভিকারুননিসা স্কুলের সাথে এটা কি যায়? আমি আপনাদের মাধ্যমে এখানে অনেক ভালো ভালো আমাদের গুরু যারা আছে, গুরুজন, শিক্ষা গুরু যারা এখানে সবাই আছে, আমি তাদেরকে প্রশ্ন করি ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের মতন একটা প্রতিষ্ঠান কি গরু ছাগলের বাজার এখানে হাট বসানো যায়? উনি কিন্তু এই হাট বসিয়েছে। এখন সরাসরি ওনাকে এই আমরা যখন অভিভাবকরা ওনার বিরুদ্ধে যখন এটা আমরা বললাম, ওনাকে অভিযোগ করলাম আপনি কেন গরুর মার্কেট বসালেন, উনি কোনো জবাব দিতে পারে নাই। তারপরে থেকে উনি নানান ধরনের ফোন দিয়ে আসছেন আমাদের বিরুদ্ধে। কিন্তু ওনার সঙ্গে এই বিষয়ে আমার কথা হয়েছে, আব্দুল মজিদ সুজন, ওনার সঙ্গে এই বিষয়ে আমার কথা হয়েছে। উনি যেটা বলেছেন গরুর হাটের ব্যাপারে, তো আসলে গরুর হাটটা উনি বসাননি, যখন আপনাদের কাছ থেকে জানতে পেরেছেন তার সহযোগিতায় আসলে হাটটি পরে স্কুল মাঠ থেকে সরে দেওয়া হয়েছে। আপনাকে সসম্মানের সাথে বলছি, উনি নিজেও গরু কিনেছে ওই মার্কেট থেকে। আর কি বলবো, আমরা যখন ওনাকে বলছি আপনি কেন বসালেন, উনি সদ উত্তর দিতে পারে নাই। একজন অধ্যক্ষ উনি থাকতে, উনি ওই কম্পাউন্ডের ভিতরে থাকে, ওনার বাসার ভিতরে, উনি কিভাবে জানে না? তাহলে তো উনি কি দক্ষতা তিনি পরিচয় দিলেন? উনি তো কোনো দক্ষতা আমি বলবো না যে উনি ভিতরে থেকে ওনার কম্পাউন্ডের ভিতরে গরুর বাজার বসেছে উনি জানে না। আসলে এটা কি বলবো? আপনাকে অনেক ধন্যবাদ আব্দুল মজিদ সুজন। আমি প্রফেসর মোহাম্মদ শাহেদুল কবির চৌধুরী আপনার কাছে আবারও যেতে চাই এবং একটু পরিষ্কার হয়ে নিতে চাই। দেশের মানে কি বলবো, সবচেয়ে নামকরা বললেও আসলে ভুল হবে না ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, সেখানকার অধ্যক্ষ এবং অভিভাবকের মধ্যে দ্বন্দ্বটা আপনি পরিষ্কার নিশ্চয়ই হতে পেরেছেন। শুরুতেই আমি অধ্যক্ষের কথা শুনিয়েছি, তারপর অভিভাবক ফোরামের একজনের কথা আমি আপনাকে শোনালাম। এই যখন অবস্থা, দেশের সবচেয়ে ভালো স্কুলটা বা ভালোগুলোর মধ্যে একটির অবস্থা, তাহলে বাকি যে স্কুলগুলো সেগুলো এই করোনাকালীন সময়ে আসলে একদমই বন্ধ, শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছে না, তাদের শিক্ষকদের সঙ্গে দেখা নেই, এই দূরত্ব কি অনেক বেড়ে গেল না? এটা থেকে আসলে কিভাবে বেরিয়ে আসবেন সেই পরিকল্পনা কি করেছেন আপনারা? শোনা যাচ্ছে? জি, এখন শুনতে পাচ্ছি। না, শুনতে পাচ্ছি না, আপনি আনমিউট হয়ে আছেন। প্রফেসর মোহাম্মদ শাহেদুল কবির চৌধুরী। জি, আমি যেটা বলছিলাম যে আমাদের মাননীয় এমপি মহোদয় কিছু কথা বলেছেন আমাদের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। আমাদের বুয়েটের কায়কোবাদ স্যারও কিছু কথা বলেছেন। এখানে আমার কিছু বিষয় পর্যবেক্ষণ আছে যে করোনাকালীন কোনো উদ্যোগে নেওয়া হয়নি শিক্ষা, এই কথাটি আসলে সঠিক নয়। করোনাকালে রেসপন্স করার ক্ষেত্রে, করোনা সিচুয়েশনে সবচেয়ে রেসপন্স করার ক্ষেত্রে শিক্ষায় রেসপন্স করেছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড রেকগনিশন আছে। টপ 3 কান্ট্রিজের মধ্যে বাংলাদেশ যারা করোনাকালীন শিক্ষা রেসপন্সে টপারদের মধ্যে একটি, টপ 3-র মধ্যে আছে। আর করোনা সিচুয়েশন এটা একটা গ্লোবাল প্রবলেম এবং সেটির ক্ষেত্রে সরকারের সর্বোচ্চ পর্যায়ে সকল সিদ্ধান্ত বিভিন্ন এজেন্সির মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে কিন্তু সিদ্ধান্তগুলো হয় এবং সেক্ষেত্রে যে উদ্যোগগুলো পর্যায়ক্রমে সরকার নিয়েছে, সরকার সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে শ্রেণী কার্যক্রম পরিচালনা করেছে। এরপরে একাডেমিক কার্যক্রমের ক্ষেত্রে বিশেষ করে কারিকুলাম বা সিলেবাসের ক্ষেত্রে সিলেবাস পুনর্বিন্যাস করেছে, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সিলেবাস পুনর্বিন্যাস করেছে এবং সর্বশেষ অ্যাসাইনমেন্ট পদ্ধতি চালু করেছে। কাজে এই উদ্যোগগুলোই ছিল আমাদের সামনে বিকল্প। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, সেক্ষেত্রে মন্ত্রণালয় কোনো উদ্যোগই নেয়নি, এই কথাটার সাথে আমি ডিফার করি। তেমনি ভাবে আমাদের কায়কোবাদ স্যার বলেছেন সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান একই চিত্র, এটা তো আমি ডিফার করি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব স্থানীয় নানা রকম সমস্যা থাকে, এটি আমাদের দীর্ঘদিনের, আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অনেকগুলো, সেগুলোতে নানা ধরনের এগুলো সংকট আছে। কিন্তু আপনি যে প্রসঙ্গ নিয়ে এসেছেন, ভিকারুননিসা নূন স্কুল আমাদের একটি শীর্ষ প্রতিষ্ঠান নিঃসন্দেহে, এবং এখানে প্রায় সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও আমরা যদি বলি এত কিছুর পরেও এই প্রতিষ্ঠানটি কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বিভিন্ন সময় এই ঘটনাগুলো ঘটছে, সেটা থেকে তারা উত্তরণ ঘটাচ্ছে, বেরিয়ে আসছে। এখানে আমি মনে করি যে এখানে পারস্পরিক একটি সম্পর্ক থাকা দরকার, বিশেষ করে অভিভাবক, শিক্ষক সহ সমাজের সবার মধ্যে, যাতে এই প্রতিষ্ঠানটি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। আমরাও চাই যে, আমরাও সরকারের পক্ষ থেকে চাই যে আমাদের প্রতিটি প্রতিষ্ঠান যাতে ভালোভাবে চলে। সেক্ষেত্রে আমি মনে করি যে পরিস্থিতিটি উদ্ভব হয়েছে, এটি নিয়ে যদি পাল্টি চলে তাহলে এটি আর, কারণ এখন সামাজিক যোগাযোগ মাধ্যম একেবারে উন্মুক্ত, নানাভাবে এটাকে নানাজন নানাভাবে
ভিন্ন খাতে প্রবাহিত করতে পারে, কারণ আমরা অলরেডি একটি ক্রাইসিসের মধ্য দিয়ে শিক্ষা অতিক্রম করছি। কাজেই এবং শিক্ষার যেই কার্যক্রমগুলো শুরু হয়েছে সেগুলো বিঘ্ন হতে পারে। সেই জন্য আমি মনে করি, আমার দিক থেকে আমার ওপিনিয়নটা হচ্ছে, নিশ্চয়ই আমাদের অভিভাবক যারা আছেন, আমাদের অধ্যক্ষ মহোদয় থেকে শুরু করে শিক্ষকবৃন্দ সবাই মিলে প্রতিষ্ঠানটির যেই সমস্যাটি তৈরি হয়েছে সেটা থেকে অবশ্যই উত্তরণ করবে এবং দ্রুত বেরিয়ে আসতে পারবে। আবার প্রফেসর মোহাম্মদ শাহিদুল কবির চৌধুরী, আবার এমন শিক্ষকও তো আছেন, বিশেষ করে কিন্ডারগার্টেনের লাখ লাখ শিক্ষক যাদের ক্ষমতার জন্যেই তারা কারোর সাথে দ্বন্দ্বে জড়ানো তো দূরের কথা, সংসার চালানোই দায় শিক্ষক হয়ে গেছেন সবজি বিক্রেতা। তাদের কথা যখন গণমাধ্যমে আসে, সেও তো শিক্ষার্থীদের সামনে আমাদের সম্মিলিত ব্যর্থতার কথাই তুলে ধরে, তাই না? জি, সেটি আছে। আমরা তো বলেছি, আমাদের এই বাংলাদেশ নামক রাষ্ট্রের সত্যিকার অর্থে পরিবর্তন যদি আমরা দেখি, সেটি আমরা দেখব 2009 থেকেই পরিবর্তনগুলো ঘটছে, এবং এরকম একটি পরিবর্তনের নানা অসঙ্গতি সেটি থাকেই। সে কারণেই আমাদের, যেহেতু আমাদের সম্পদের সীমাবদ্ধতা এবং আমাদের রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রের যে মৌলিক লক্ষ্য উদ্দেশ্যগুলো ছিল সেগুলো বিভিন্ন সময় ব্যাহত হয়েছে, বিশেষ করে 1975-এর 15ই আগস্টের পরে। ফলে এমন একটি পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষা কার্যক্রমে গত 12 বছরে যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলোকে অস্বীকার করবার কোনো উপায় নাই। এগুলো বিশ্বব্যাপী স্বীকৃতি রয়েছে, এবং আমরা মনে করি যে যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এটা একটি গ্লোবাল সমস্যা, এবং এই গ্লোবাল সমস্যার সাথে আমাদের অর্থনীতি জড়িত আছে, সামাজিক ব্যবস্থা জড়িত আছে। শুধু যে শিক্ষা এর সাথে তা নয়, সকল জায়গায় এক ধরনের যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। আপনার কাজের ক্ষেত্র, আপনারা কিছু ভাবছেন কিনা এটা নিয়ে, সেটাই আমি আসলে জানতে চাচ্ছিলাম। নিশ্চিতভাবে আমরা তো এই উদ্যোগগুলো নিয়েছি। আমরা ইতিমধ্যে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সম্ভাব্য কবে হতে পারে সেটি ঘোষণা করা হয়েছে, এবং আমরা একটি সময় ধরে, বিশেষ করে আমাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য 24টি অ্যাসাইনমেন্ট, যেটা আগামী 12 সপ্তাহে যাবে। এবং এইচএসসির জন্য আমি বোধহয় কিন্ডারগার্টেনের শিক্ষকদের কথা আপনাকে জিজ্ঞেস করেছিলাম। যাই হোক, আপনি যেহেতু এসএসসি এইচএসসি প্রসঙ্গটি আনলেন, এই বিষয়ে আসলে আমি কথা বলবো, অনেকখানি কথা আছে। তবে একটা বিরতি নিয়ে ফিরে এসে সঙ্গেই থাকুন আমজনতার। দর্শক দেখছেন আমজনতা। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আয়মান আবিদুর রব, এসএসসি পরীক্ষার্থী। আয়মান আবিদুর রব, পরীক্ষা তো খুব বেশি দূরে না, পড়ালেখা কেমন হচ্ছে? পরীক্ষা তো হচ্ছেই অবশেষে। আসলে আমাদের পড়ালেখা তো হচ্ছে এতদিন বন্ধ ছিল, যেহেতু হচ্ছে আমাদের এখনো জানানো হয়নি যে আমাদের অ্যাকচুয়ালি হবে কি। আমাদেরকে বলা হচ্ছিল, ডেট দেওয়া হচ্ছিল শিক্ষা প্রতিষ্ঠান খুলে ফেলবে, আমাদের ক্লাস নিয়ে পড়াবে, আমাদের সব সিলেবাস দেওয়া হয়েছিল এর মাঝে। তখন আমরা পড়াশোনা শুরু করেছিলাম। সো আমরা কি চেষ্টা করেছি, শর্ট সিলেবাস শেষ করে ফেলতে। সো শর্ট সিলেবাস পড়া শেষ করে ফেলার পরে তখন দেখছি যে আবার আমাদের ডিলে হচ্ছে, তখন আবার পড়াশোনা আমাদের পড়ে চলে যায়। এখন আমাদের ঈদের পরে আমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এবং জানানো হয়েছে আমাদের 3 নভেম্বরের পরীক্ষা হবে। সো আমরা আর কি ওটার জন্য এখন প্রিপারেশন নিচ্ছি। 3 নভেম্বর যেহেতু আমার পরীক্ষা হবে, 3টা সাবজেক্টের উপরে বলেছে, আমরা ওটার উপরে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছি, এবং আমাদেরকে যে অ্যাসাইনমেন্টগুলো দিচ্ছে সেগুলো আমরা করছি। জি, পরীক্ষা যে পদ্ধতিতে হবে এর আগেও একবার বলা হয়েছে, আর গতকালও একবার পরিষ্কার করে এক ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন তো পরীক্ষাটির নিয়ম? আসলে এখন তেমন একটা কনফিউশন নেই যে আমাদের পরীক্ষাটা কিভাবে হবে, আমাদের ওখানে তেমন একটা কনফিউশন নেই। বাট দেখা যাচ্ছে যে আমাদের বেশিরভাগ যারা আছে শিক্ষার্থী, তাদের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়েছে। আমরা অনেক নার্ভাস হয়ে যাচ্ছি, অ্যাসাইনমেন্টটাকে অনেক বড় করে দেখছি, কারণ আমাদের আমাদের রেজাল্টটা আসতে পারে পরীক্ষায়। তো দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা, আমার মতো স্টুডেন্ট যারা আছে, আমরা অনেক নার্ভাস হয়ে যাচ্ছি অ্যাসাইনমেন্টটা নিয়ে। আমরা ভাবছি যে কিভাবে করবো অ্যাসাইনমেন্টটা, কিভাবে করলে ভালো হবে, কিভাবে করলে মার্ক বেশি পাবো। এগুলো নিয়ে দেখা যাচ্ছে যে অনেক বেশি ভয়, তারপর হচ্ছে এদিক সেদিক অনেক কথা বলছে। সেটা নিয়ে আমরা আর কি একটা কনফিউশনের মধ্যে আছি। অনেক কথা, মানে আয়মান আবিদুর রব, শিক্ষকরা আপনাদেরকে সাহায্য করছে না, পরিষ্কার নির্দেশনা দিচ্ছে না কিভাবে করতে হবে? অনেকে অনেক কিছু বললে সেটাই কেন বা শুনবেন?
আসলে জিনিসটা হচ্ছে যে আমাদের স্কুল থেকে স্যাররা বলে, স্যারদের যতটুকু বলা স্যাররা বলে, তাছাড়া দেখা যাচ্ছে যে আমরা আর কি এখন যদি স্কুল বন্ধ, আমরা সবসময় স্যারদেরকে তো কল দিয়ে পাচ্ছি না, অথবা আমরা তো একটা অ্যাসাইনমেন্টের একটা কোয়েশ্চেন বোঝার জন্য আমরা যে স্যারকে বলবো, অথবা স্কুল থেকে যদি এমন ব্যবস্থা থাকতো যে আমাদের যে অ্যাসাইনমেন্টের যে কোয়েশ্চেনগুলো দিচ্ছে সেগুলো স্কুল থেকে যদি বুঝিয়ে দেওয়া হতো, তাহলে আমার মনে হয় অনেক ভালো হতো। কিন্তু এরকম ব্যবস্থা কোনো শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে না, যতটুকু আমি জানি। এখন নিজের থেকে যে স্টুডেন্ট তার স্যারকে কল দিচ্ছে, কল দিয়ে জানতে চাচ্ছে যে স্যার আসলে জিনিসটা কিরকম হবে, তারাই শুধু আর কি স্যারদের কাছ থেকে নির্দেশনা পাচ্ছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিজের থেকে যে একটি অনলাইন ক্লাসের মাধ্যমে বলেও যে আমাদের একটু বুঝিয়ে দিবে যে অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনগুলো এভাবে করে আমরা সলিউশন করবো বা কিছু, তেমন কিছু আর কি আমাদের এখান থেকে স্যারদের কাছ থেকে আমরা পাইনি। অনেক ধন্যবাদ মোহাম্মদ আয়মান আবিদুর রব। আপনি চাইলে থাকতে পারেন এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত, যদিও আমি চাই না যে এই অনুষ্ঠানে থেকে আপনি আবার পড়াশোনার ক্ষতি করেন, তবে যদি হাতে সময় থাকে আমাদের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন। আমি একটু আয়মানের কথা নিয়ে প্রফেসর মোহাম্মদ শাহিদুল কবির চৌধুরী আপনার কাছে যেতে চাই, এবং একই সঙ্গে অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদের স্যারের কাছেও জানতে চাই। আমি প্রথমে অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদকেই প্রশ্ন করতে চাই। এই যে আয়মান বলল যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, কিন্তু আসলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরাসরি কোনো নির্দেশনা পাচ্ছে না এই অ্যাসাইনমেন্টগুলো বুঝিয়ে দেওয়ার বিষয়ে, এখানে কি আপনি পুরো প্রক্রিয়ার মধ্যে কোনো ঘাটতি দেখেন? কাকবা স্যার, আমি আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি আনমিউট হতে হবে। জি জি জি, আরমান যেটা বললো যে অ্যাসাইনমেন্ট গুলো করার জন্য পর্যাপ্ত সাহায্য পাচ্ছে না, এটা তার মানে ব্যক্তিগত একটা অভিজ্ঞতা হতে পারে। তবে আমি শুনেছি শিক্ষা মন্ত্রণালয় থেকে কিংবা শিক্ষা অধিদপ্তর থেকে নানা রকম ভাবে তারা করেছে আর কি, জেনেছে যে এই অ্যাসাইনমেন্টটা খুবই সফল। এটা হলো তাদের বক্তব্য। আমার মনে হয় ইন্ডিপেন্ডেন্ট কাউকে দিয়ে এই অ্যানালাইসিসটা বিশ্লেষণটা করতে হতো। আমি নিজে বিশ্লেষণ করলে হবে না। আমার নিজের অভিজ্ঞতা বলে যে অনলাইনে আমরা যে সমস্ত কার্যক্রম করছি সেটা দারুণভাবে সফল হওয়ার সম্ভাবনা কম। আমাদের শিক্ষা মন্ত্রণালয় কিংবা আমাদের শিক্ষা অধিদপ্তর সমূহ নানা রকম উদ্যোগ গ্রহণ করেছেন, যেটা অধ্যাপক শাহিদুল চৌধুরী বললেন। এর আগেও আমি এটা শুনেছি। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যদি নিজেদের সমালোচনা করা না শিখি আমাদের সমৃদ্ধির কোনো উপায় নেই। আমরা জানি যে আমাদের বাংলাদেশ শিক্ষা এমন কোনো ভালো কিছু করছে না। আমরা যদি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো দেখি, কোনো রকম র্যাঙ্ক তালিকায় তারা নেই। কেমন আমরা শিক্ষায় কত রকম উদ্যোগ গ্রহণ করছি, কিন্তু বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, ফলটা কিন্তু এখানে নাই। আমাদের এত মানুষ, তাও বিদেশিরা আমাদের দেশে এসে কাজ করে, অনেক অনেক টাকা নিয়ে যায়, প্রতি বছরই নিচ্ছে। পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ, সেই দেশে এত শিক্ষিত বেকার। এর কারণটা কি? নিশ্চয়ই আমাদের শিক্ষার মান অতটা ভালো নয়। বাংলাদেশের এই মাটিতে 12-13টা শিক্ষা কমিশন রিপোর্ট হয়েছে, যার কোনোটাই কিন্তু বাস্তবায়নের মুখ দেখে নাই। একমাত্র বঙ্গবন্ধুর আমলে 1974 সালে জিডিপির 4% বরাদ্দ দেওয়া হয়েছিল। তারপর কিন্তু সব সময় আমরা 2%, মানে আমরা কত চেষ্টা করছি, ফাইনালি এটা 2%-2%-এর উপরে যেতে পারছি না, তাই না? সুতরাং আত্মতৃপ্তিতে ভোগার কোনো রকম সুযোগ নাই, অ্যাবসলিউটলি কোনো সুযোগ নেই। টিভির মাধ্যমে যে পাঠদান হচ্ছে তার মানও যথেষ্ট প্রশ্নবিদ্ধ। 17 কোটি মানুষের দেশ, টিভি প্রোগ্রাম অসাধারণ। সবচেয়ে দামি শিক্ষকদের দিয়ে করাবো, 10 লক্ষ ছাত্র শুনবে। একজন শিক্ষকের পড়ানো 10 লক্ষ ছাত্র শুনবে। সুতরাং তার জন্য যে পরিমাণ পরিকল্পনা দরকার, যে মানুষগুলা, যে শিক্ষক নিবেদিত প্রাণ শিক্ষকদের সামনে নিয়ে আসা দরকার, সেটা কিন্তু আমি দেখছি না। আমাদের সরকার বিভিন্ন খাতকে প্রণোদনা দিয়েছে, শিক্ষা খাতে প্রণোদনা আমার দারুণভাবে চোখে পড়ছে না। এই সময় যদি আমাদের ছাত্ররা কিছু ডেটা অল্প দামে কিংবা বিনামূল্যে পেত, তাহলে তাদের জন্য সুবিধা হতো। কিন্তু যত রকম পদ্ধতিতে আমরা অনলাইন কার্যক্রম চালিয়ে যাচ্ছি,
তাকে নানাভাবে যদি সরকার উৎসাহিত করত, সেটা অনেক অনেক ভালো হতো। কেমন আমরা কিন্তু সেটা এখনো ওই পর্যায়ে করতে পারছি না। জি স্যার, আমি আবার আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে আরেকজন শিক্ষার্থী আছেন, নুরি জান্নাত বর্ষা, এইচএসসি পরীক্ষার্থী। নুরি জান্নাত বর্ষা, পরীক্ষা হচ্ছে অবশেষে ডিসেম্বরেই তো, হ্যাঁ ডিসেম্বরে আপনাদের পরীক্ষা হচ্ছে। কলেজে কবার গিয়েছেন এই 2 বছরে? অনলাইনে তো মনে হয় অনলাইনে ক্লাস হয়েছে, ক্যাম্পাসে গিয়ে ক্লাস করা, কলেজে গিয়ে ক্লাস করা, শিক্ষককে সরাসরি দেখা বা বন্ধুদের সঙ্গে একসঙ্গে একই ক্লাসরুমে বসে ক্লাস করা বা ক্লাস শেষে কলেজ মাঠে আড্ডা দেওয়া, কোনো কিছুই তো আপনাদের যারা এই ব্যাচটা তারা একদমই পাননি আসলে, তাই না? বর্ষা কি আমাকে শুনতে পাচ্ছে? মনে হয় না বর্ষা আমাকে শুনতে পাচ্ছে না। আমার আসলে বর্ষা আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, খুবই দুঃখিত। দেখতে পাচ্ছি কিন্তু শুনতে পাচ্ছি না। আমি একটু যেতে চাই প্রফেসর মোহাম্মদ শাহিদুল কবির চৌধুরীর কাছে, এবং তার কাছ থেকে আমি জানতে চাই এই যে ব্যবস্থাপনার কথাগুলো কায়কোবাস স্যারও বললেন, যেখানে ঘাটতি আছে, আসলে আত্মতৃপ্তির অতটা কোনো উপায় নেই। আমরা আয়মানের কাছ থেকেও কিছুটা শুনতে পেলাম যে অ্যাসাইনমেন্ট নিয়ে সমস্যা হচ্ছে, পরীক্ষা হবে কি হবে না এক ধরনের দ্বন্দ্বে ছিলেন। ঠিক কোন বিবেচনা থেকে এমন পদ্ধতি, মানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি পরীক্ষায় প্রভাব পড়তে পারে কি এই পদ্ধতিতে পরীক্ষা হলে? সেটি পড়বে না আসলে। আমাদের সামনে যে অল্টারনেটিভস গুলো আছে, বিশেষ করে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া, এবং যেহেতু ফেস টু ফেস বা ইন পার্সন ক্লাসেস নেওয়া যাচ্ছে না কোভিডের এর কারণে, সে কারণে অল্টারনেটিভস গুলো বেছে নেওয়া হয়েছে, এবং সে কারণেই অ্যাসাইনমেন্টের যেটা ইন্ট্রোডিউস করা হয়েছে। এবং শুরুতে এটি স্বাভাবিক যে এই ধারণাটি আমাদের শিক্ষার্থী বা শিক্ষকদের কাছে একেবারে পরিচিত নয়। ফলে শুরুর দিকে তবে ইনস্ট্রাকশন গুলো দেওয়ার ক্ষেত্রে আমরা চেষ্টা করছি আমাদের মাঠ পর্যায়ে বিভিন্ন পর্যায়ে এগুলো যাতে শিক্ষার্থীদের হাতে পৌঁছে এবং সেটা নিয়ে যাতে তারা কাজ করতে পারে, সেই চেষ্টাগুলো চলছে। এবং এখানে যেটি আপনি বলছেন যে বিশ্ববিদ্যালয় পরবর্তীতে ভর্তিতে কোনো প্রভাব পড়বে কিনা, নিশ্চয়ই এই কাজগুলো করার ক্ষেত্রে আমাদের যারা বিশেষজ্ঞ আছেন, বিশেষ করে রেজাল্ট অ্যাসেসমেন্ট নিয়ে যারা কাজ করেন, স্ট্যান্ডার্ডাইজেশনের বিষয় নিয়ে যারা কাজ করেন, তাদের সাথে পরামর্শক্রমে সেই কাজটি করা হবে। এবং আমরা মনে করি যে এই প্রক্রিয়ার মাধ্যমে সামনে বিশেষ করে উচ্চশিক্ষায় তাদের সে ধরনের প্রভাব পড়বে বলে আমরা মনে করি না। আর স্যার যেটি বলেছেন যে আমাদের টেকনোলজির কিছু সীমাবদ্ধতা তো আছেই, যে সবার কাছে রিচ করা যায় না, কিন্তু এর চেয়ে আর ভালো বিকল্প কি হতে পারত, সেটিও একটি বিষয়। কাজেই সেগুলো যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, আমরা কখনোই আত্মতৃপ্তির কথা বলছি না, আমরা বলেছি যে উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগগুলো যে আমরা বলবো যে একেবারেই যে যথেষ্ট বা হয়েছে সেটিও আমরা বলি না, কিন্তু উদ্যোগগুলো নেওয়া হয়েছে। তবে আমাদের যেহেতু কানেক্টিভিটি বা ইত্যাদি যে প্রশ্নগুলো এসছে সেগুলো নিয়ে যদি, এবং টিভির কথা যেটি বলা হয়েছে, সবার কাছে সেটি নিয়েও পৌঁছা যায় না। ফলে যত ধরনের অল্টারনেটিভ আমরা চেষ্টা করেছি, বিশেষ করে টেকনোলজি ব্যবহার করে, সেটা নিয়ে আমাদের একটা অ্যাসেসমেন্ট হচ্ছিল যে আমরা কত পার্সেন্টের কাছে রিচ করতে পেরেছি। ফলে পরবর্তীতে আমরা অ্যাসাইনমেন্টের বিষয়টি যখন চলে আসলো, তখন সেটি তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং এখানে এমনভাবে এটি তৈরি করা হয়েছে যাতে প্রয়োজনে শিক্ষার্থীরা সেলফ লার্নিং এর একটি অবস্থায় যাতে যেতে পারে, এবং ইনস্ট্রাকশন গুলো দেওয়া হচ্ছে। বারবার আমরা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে সভা করছি, আমরা একইভাবে শিক্ষক প্রতিষ্ঠান প্রধানদের সাথে চেষ্টা করছি, আমাদের এর থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি শিক্ষার্থীদের কাছে যাতে এই অ্যাসাইনমেন্টের বিষয়টি, এবং এই অ্যাসাইনমেন্টের বিষয়টি যে শুধু আজকের না, সবাই বলছেন যে যদি কোভিড চলেও যায়, যাতে আমাদের শিক্ষা ব্যবস্থায় এই ধারণাটি থাকে যে আরো বিশ্বের উন্নত সকল দেশে এই বিষয়টি আছে, এটি নিয়ে যাতে এগোনো যায়, সেই দিকেও আমরা দৃষ্টি রেখেছি। জি, আমি নুরি জান্নাত বর্ষার কাছে আরেকবার যাই এবং সে শুনতে পায় কিনা একটু দেখি। নুরি জান্নাত বর্ষা, এবার নতুন একটা পদ্ধতিতে পরীক্ষা দিতে যাচ্ছেন আপনারা, কেমন মনে হচ্ছে? সবকিছু ঠিকঠাক বুঝতে পেরেছেন কিভাবে পরীক্ষা হচ্ছে? জি, নতুন পদ্ধতিতে পরীক্ষা হতে যাচ্ছে, প্রশ্নগুলো অবশ্যই বুঝেছি, কিন্তু এই ক্ষেত্রে একটা সমস্যার কথা বলবো যে আমাদের পরীক্ষা সংক্রান্তের সাথে অ্যাসাইনমেন্ট অ্যাড করেছে অনেক কিছু, তো সম্পর্কে অনেক ডিটেইল কালকে দিয়েছে, কিভাবে কি অ্যাসাইনমেন্ট করতে হবে এটা বলেছে। কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট নিয়ে তেমন কোনো নির্দেশনা বা কোনো ডিটেইল বোর্ড থেকে আসেনি, প্রথমত এটা। এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের যে কাভার পেজের জন্য আমরা কাজ করব,
সেটার জন্য আমাদের কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করতে হবে। তো লকডাউনে এটা আসলে আমাদের জন্য খুবই ঝামেলাপূর্ণ, কারণ লকডাউনে বের হলে পুলিশ আটকাচ্ছে। তো পরীক্ষা পদ্ধতি নিয়ে কোনো অভিযোগ নেই, কিন্তু অ্যাসাইনমেন্টের কভার পেজে যে করার জন্য আমাদের যে বের হতে হবে, এটা আসলে কষ্টকর আমাদের জন্য। জি, অনেক ধন্যবাদ বর্ষা। কিছু সমস্যার কথা শুনলাম, পরীক্ষা নিয়ে কোনো অভিযোগ নেই, সেটা শুনে ভালোও লাগলো। একদম নতুন পদ্ধতিতে পরীক্ষা। আমি একটু ফজলে হোসেন বাদশা এমপির কাছে যেতে চাই এবং তার কাছে জানতে চাই, কিছু শিক্ষার্থীরা কিছু সমস্যার কথা বললো, আপনি নিশ্চয়ই এই পরীক্ষা পদ্ধতি নিয়ে আপনার নিজের এক ধরনের বিশ্লেষণ আছে, সেটা একটু শুনতে চাই। কি মনে হচ্ছে এই অ্যাসাইনমেন্ট এবং এই নতুন ধরনের পরীক্ষা নিয়ে মূল্যায়ন হবে ঠিকঠাক মতন? আমার একটা ভিন্ন কথা আছে। কোভিড শুরু হওয়ার থেকেই আমি প্রথম থেকেই একটা কথা বলেছি, সেটা হলো যে অনলাইন শিক্ষার কোনো বিকল্প নাই। এবং আমি নর্মাল সিচুয়েশনে আসার পরও অনলাইন শিক্ষা কিন্তু থেকে যাবে। আমাদের এখানে শহীদুল ইসলাম সাহেব অনেক কথা বলেছেন, আমরা কেউ কারো প্রতিপক্ষ না, আমরা সবাই চাই যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পৃথিবীর উন্নত শিক্ষা অঙ্গনের মতো একটা পরিচয় নিয়ে বিকশিত হোক, এটা আমরা চাই। আমি মনে করছি যে আমি একটা কথা বলতে চাই, আমরা ট্রেন মিস করেছি। যখনই কোভিড আসলো তখন গোটা পৃথিবীতেই কিন্তু অনলাইন শিক্ষা ব্যবস্থা ইউনিভার্সিটিগুলো চালু করলো, এমনকি স্কুলগুলোতেও অনলাইন চালু করলো। এটা একটু ইনফরমেশন নিলেই আপনারা জানতে পারতেন। আর অনলাইনের দিকে আমরা গেলাম না, কেন টেলিভিশনের মধ্যে থাকলাম, এটাও আমি কিন্তু কোনো কারণ খুঁজে পেলাম না। একটা অ্যান্ড্রয়েড ফোনেই একটা বাচ্চা তার ক্লাসের শিক্ষকের তার মানে শিক্ষা গ্রহণ নিতে পারতেন। আর একটা কথা বলতে রাখি, যদি মহামারী নাও থাকে তাহলে আগামী দিনে কিন্তু অনলাইন শিক্ষা ব্যবস্থা থাকবে এবং প্রফেসররা ক্লাস নেবেন। আমি ক্লাসে যেতেও পারি, নাও যেতে পারি, এবং সেখানে আমি শুধু উপস্থিত হলেই আমার উপস্থিতি এটা হিসাবের মধ্যে আসবে। তাহলে আমরা খুব ভবিষ্যতের দিকে আগামী দিনে যে প্রযুক্তিগুলো আসছে সেই প্রযুক্তিগুলোর দিকে লক্ষ্য রেখে আমরা উন্নত বিশ্বের সঙ্গে যুক্ত হব বলে বলছি, অথচ সেই প্রযুক্তিকে দেখে ভয় পেয়ে এখন আমরা বিভিন্ন রকম পরামর্শ প্রদান করছি। এখন তো শিক্ষকের প্রশ্ন বাদ গেছে, এখন সেলফ এডুকেশনের কথা এসছে। এখন যেটা এসছে যে নিজে শিক্ষা নিতে হবে, নিজের পাঠ মানে আত্মস্থ করতে হবে। এখানে শিক্ষকের যে রোল এক্ষেত্রে, এটা কিন্তু আর আমরা গ্রহণ করতে পারছি না। এটা দুঃখজনক। আমি নিশ্চয়ই আমাদের শিক্ষা মন্ত্রণালয়কে দোষারোপ করার জন্য আমি এখানে আসি নাই, আমি নিশ্চয়ই অন্য কাউকে, আমাদের শিক্ষকদেরকেও আসি নাই। আমি একটা ব্যাপারে অভিযোগ বলতে চাই যে আমাদের উচ্চশিক্ষাটা একেবারেই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের যারা উপাচার্য ছিলেন তারা উচ্চশিক্ষার অনেক ক্ষতি করে গেছেন। কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট লেভেল এবং স্কুল লেভেলের যে যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু শিক্ষা ব্যবস্থার কোনো ক্ষতি করেননি ইচ্ছা করে, বা সেখানে তাদের ক্ষতি করার ক্ষমতাও কম। কিন্তু সেখানে আমরা আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং আমরা সবাই মিলে যে উদ্যোগ নিতে পারতাম যে অনলাইন শিক্ষা চালু করা সব স্তরে, এবং সেখানে সীমিত সিলেবাসে অনলাইন শিক্ষা ব্যবস্থা আমরা চালু করতে পারতাম, কিন্তু সেটা আমরা করলাম না। কাকুয়াত সাহেব একটা খুব ইম্পর্টেন্ট কথা তুলেছেন, জাতীয় শিক্ষানীতির কথা, বঙ্গবন্ধুর আমাদের জাতীয় শিক্ষানীতি। আচ্ছা, আমাদের এই সময় আমরা যে জাতীয় শিক্ষানীতি গ্রহণ করলাম, সেই শিক্ষানীতি কি আমরা অনুসরণ করেছি বা করছি? এটাও একটা প্রশ্ন আছে। আমি কিন্তু সুনির্দিষ্টভাবে বলতে পারি আমরা করছি না। জাতীয় শিক্ষানীতি যে দৃষ্টিভঙ্গি এবং আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে যেভাবে গ্রহণ করা হয়েছে, আমরা বিপরীতমুখী যাত্রা শুরু করেছি, এবং এই বিপরীতমুখী যাত্রা শুধুমাত্র আছে শিক্ষার যে মূল ধারা এটাকেই ক্ষতিগ্রস্ত করবে তা নয়, সমাজকেও আজকে তারা আঘাত আনবে। তারও কিছু উদাহরণ ইতিমধ্যে আপনারা পেয়েছেন। আমি জানি না যে কি করবেন আপনারা শেষ পর্যন্ত, কিন্তু আমার কথা হচ্ছে যেটাই করেন সিদ্ধান্ত, আপনারা সিদ্ধান্ত নেন এবং সিদ্ধান্ত কার্যকরী করেন। এবং সিদ্ধান্ত কার্যকরী করতে হলে আমি মনে করি যে
আমাদের কম বয়সের যারা ছাত্রছাত্রী তাদেরকে, যারা একবারে কিন্ডারগার্টেন না, যারাকে ভ্যাকসিন দেওয়াটা স্বাস্থ্যসম্মত হয়, তাদেরকে ভ্যাকসিন দিয়ে স্কুলে যদি নিতে পারেন, আমি মনে করি সেটা সবচেয়ে ভালো হবে বলে প্রায়োরিটি। আর সেকেন্ড হলো আপনারা পরিকল্পিতভাবে যেভাবে সীমিত সিলেবাসের ভিত্তিতে পরীক্ষা নিতে চাচ্ছেন, ওটাও কিভাবে নেবেন এবং সেটারও দিন তারিখ কি হবে সুনির্দিষ্ট করেন। সেটা করলে পারে আপনি 50 জনের আপনি বিয়ের অনুমতি দিচ্ছেন, 50 জন অতিথি আসতে পারবে। আর আমাদের ক্লাসে 50 জনকে নিয়ে একটা ক্লাস করানো যাবে না কেন? বিয়ের জন্য কেন অনুমতি? বিয়ের অনুষ্ঠানের জন্য 50 জনকে অনুমতি দেওয়া যাবে? ফজলে হোসেন বাদশা, পৃথিবীর অনেক দেশে বাই রোটেশন পদ্ধতিতে ক্লাস চালু হচ্ছে, তাদের দেশে আমাদের চেয়ে মৃতের সংখ্যা বেশি, আক্রান্তের সংখ্যা বেশি, কিন্তু তারা স্কুল বন্ধ করেনি। আপনার এই কথাটি শুনে এটাই মনে পড়লো। অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, স্মার্টফোন কিনে না দেয়ায় কিশোরীর আত্মহত্যা, মোবাইলে ডাটা কেনার টাকা না দেয় কলেজ ছাত্রের আত্মহত্যা, এগুলো আমাদের কোন ভুলের জন্য হচ্ছে? একে তো আমরা শিক্ষার্থীদের স্কুলে যেতে দিতে পারছি না, তারা গৃহবন্দী, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারছে না, বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ নাই। আমরা কি আসলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষার সঙ্গে যারা জড়িত, তারা আমরা এই যে শিশু কিশোর তাদের মনের খেয়াল রাখছি বা আমরা কিছু করতে পারতাম কিনা তাদের যেন এই অবস্থা না হয় বা এই পরিণতি না হয়? প্রথমত বাদশা ভাই কিন্তু প্রকৃতপক্ষে স্বীকার করলেন যে আমাদের এখানে দৈন্য আছে, আমরা ইস্যুগুলোকে যথাযথভাবে এখনো অ্যাড্রেস করতে পারছি না। এমন তো আমাদের দেশে বুঝতে হবে, আমাদের মতো দেশে এই রকম সমস্যাকে সম্ভাবনায় রূপান্তর করতে হবে। আমরা কিন্তু প্রকৃতপক্ষে সম্ভাবনায় রূপান্তর করতে পারি নাই। আপনারা মনে করেন যে 2020 সালে আমরা কি করেছি? আমরা শুধু বলেছি জুন মাসের মধ্যে স্কুল খুলবে না, জুলাই মাসে খুলবে না, আগস্ট মাসে খুলবে না, সেপ্টেম্বর মাসে খুলবে না। এগুলো তো সব নেতিবাচক সংবাদ। ছেলেমেয়েরা আরো হতাশাগ্রস্ত হয়। আমাদের তাদের পড়ালেখার ধারাবাহিকতা রাখা উচিত ছিল, যেভাবে পারি অনলাইন টেলিভিশনের মাধ্যমে দারুণভাবে রাখা উচিত ছিল। আমরা এমনকি শেষাবধি বললাম অক্টোবর নভেম্বরে পরীক্ষা হবে, আমাদের এটারও বলার প্রয়োজন ছিল না। আমরা বলতাম 1 মাসের নোটিশে পরীক্ষা হবে, ছাত্ররা যাতে অন টোজ থাকে, যে কোনো সময় পরীক্ষা হতে পারে। আমরা অপেক্ষা করছি কবে প্যান্ডেমিক যাবে। প্যান্ডেমিক সহজে যাবে না, প্যান্ডেমিক এরকম যাওয়ার জিনিস নয়। আমাদের তখন থেকে পরিকল্পনা করা উচিত ছিল, মার্চ মাস থেকে পরিকল্পনা করা উচিত ছিল যে আমাদের শিক্ষাটাকে চালিয়ে যেতে হবে। আরেকটা কথা বলি, জি আমার সময় আসলে শেষ, একটু বলেন। মানে আমাদের ছেলেমেয়েরা এখন স্কুলে যাতায়াতের জন্য 2-3 ঘন্টা সময় তাদের বাসে যেতে হয় না। তাহলে 4 কোটি ছাত্র যেতে হয়, তাহলে 8 থেকে 12 কোটি ঘন্টা আমাদের বাচ্চাদের ফ্রি হয়ে গেল। এই সময়টা আমরা তাদেরকে কিভাবে ব্যবহার করব, কিভাবে তারা এই সময়টাকে ব্যবহার করবে, আমাদের এগুলো নিয়ে চিন্তা ছিল। এই পরিকল্পনাটা আমি কখনো দেখি নাই। প্রতিদিন 12 কোটি ঘন্টা তাদের ব্যবহারযোগ্য ছিল। অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, আমি আসলে আর সময় দিতে পারছি না। প্রফেসর মোহাম্মদ শাহেদুল কবির চৌধুরী, আপনি যদি এক লাইনে বলেন পরিকল্পনার অভাব ছিল কিনা। আমি আসলে 10 সেকেন্ডের বেশি আপনাকে সময় দিতে পারবো না। না, বিষয়টা আসলে সেরকম নয়। আমাদের যে পাবলিক এক্সামের কথা বলা হচ্ছে, পাবলিক এক্সাম হচ্ছে আসলে সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করে পাবলিক এক্সাম নিতে হয়। এখন এই কোভিডের কারণে আমাদের অনেক শিক্ষার্থী ডিসপ্লেসড হয়েছে, হলের শিক্ষার্থীরা গ্রামে ফিরে গেছে। তাদেরকে বাইরে রেখে আপনি পাবলিক এক্সাম কিভাবে নেবেন? নানা রকম কিন্তু পাবলিক এক্সামের একটা ফিলোসফি আছে। পাবলিক এক্সাম চাইলে নেওয়া যায় না, তার মানে সব পরিস্থিতি বিবেচনা করেই আপনারা এই সিদ্ধান্ত নিয়েছেন। শেষ পর্যন্ত অটো পাস হচ্ছে না, পরীক্ষা দিয়েই তারা আসলে তাদের একটা স্তর পার হবে, সেটা অনেকটা স্বস্তি নিশ্চয়ই এনে দিয়েছে। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ, অতিথিদের ধন্যবাদ। আমজনতার সঙ্গেই থাকবেন, আমজনতা সত্যিই বড় শক্তি।